আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন সবাই যথেষ্ট বিজ্ঞ, দেশপ্রেমিক, অবশ্যই সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তাদের কিছু পরিকল্পনা, নির্বাচন না, এবার যে পরিকল্পনা নিচ্ছে বা যে সিদ্ধান্ত নিচ্ছে এতে সরাসরি জনগণ ইফেক্টেড হবে, এবং কি এই পণ্যগুলোর উপর যদি এই ঘটনা হয় তাহলে রাজপথে আমরা যে কখন আবার দেখি যে আসলেই মানে এই অন্তর্বর্তী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায়। একসময় জামাত শিবির কর্তৃক শুরু হয়েছিল, সেই খেলাটাকে অনুসরণ করছে ছাত্রলীগ। আজকে অভিযোগের তীরটা দুই দিকে চলে যাচ্ছে, এমনকি মামলার আসামি আছেন এই রক্ষাটাকাটি প্লাস যেই ভাইকে হত্যা করা হয়েছে সেই খেলা যদি দেখি, বাদী হচ্ছেন আমাদের যিনি নিহত হয়েছেন নাসির, তার বোন রুমি আক্তার। আর আসামির লিস্টে কারা আছেন? পৌর ছাত্র শিবির সভাপতি কাইয়ুম মীর সহ আরও দুজন কর্মী। আপনারা এখন অনেকে বিষয়টা বোঝেন না। আমরা স্ক্রিনে একটা ছবি দেখিয়েছি। যুবদল কর্মী নাসির, বরগুনার পাথরঘাটায় যুবদল কর্মী নাসিরকে আপনার হত্যা করা হয়েছে। জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে দায়ী করছে স্থানীয়। আলটিমেটামটা এসেছে, আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে না, এটা ঠিক না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঘটনা তো ঠিকই আছে। জুলাই আগস্টে অভ্যুত্থানের পেছনে কে আসলে মাস্টার মাইন্ড, ক্রেডিটটা কাদের, সেটা নিয়ে একটা বিভাজন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর আমাদের সমন্বয়করাও তারাও তাদের নতুন বন্দোবস্তকে বাস্তবায়নের জন্য নানান ধরনের ভূমিকা নিচ্ছেন। কেউ দামি গাড়ি চড়ছেন, কেউ সরকারের বড় বড় পদ পদবিতে চলে গেছেন, আবার একদিকে আহত ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু এত কিছুর মধ্যে অন্ধকারের যোদ্ধাদেরকে ভুলেই গিয়েছে আমাদের সমন্বয়করা, পাশাপাশি প্রবাসীদেরকেও কিন্তু ভুলে গিয়েছে। তারা তাদের বিভিন্ন এথিক্স নিয়ে কাজ করছে, কিন্তু যে জিনিসগুলোতে আমাদের দরকার ছিল সেগুলো নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটাকে বাতিল করা হবে, আলোচনায় আছে, কিন্তু বাতিল করা হচ্ছে না। অনেক প্রবাসী দেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘটনা অলৌকিক আর কি। প্রিয় দর্শক, আমরা এক সরকারকে খেদাইছি, আর এক সরকারকে বয়সি। এই সরকার কিসের কি আমাদের পণ্যের দাম কমাইবো আর বাড়তেছে? এই বিষয়ে অনেক মূল্যবান ভিডিও আছে আমাদের কাছে। কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর একটা খেলা শুরু হয়েছে, খালি শিবিরকে বলতেছে তারা বলে রক কাটা, কি জন্য তারা কাটে নাই, কাটছে আমলিক। এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও দেখব। শিবিরকে কিভাবে ফাঁসানো হয়েছে, রক কাটা বানানো হইতেছে তাদেরকে, কি জন্য তারা অনেক ভালো কাজ করে, এই জন্য তাদেরকে মানুষের সামনে কালারিং করার জন্য রক কাটা বলা হচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও দেখব, চলুন শুরু করা যাক। কেউ কেউ বলছেন যে যেই খেলাটা একসময় জামাত শিবির কর্তৃক শুরু হয়েছিল সেই খেলাটাকে অনুসরণ করছে ছাত্রলীগ। আজকে অভিযোগের তীরটা দুই দিকে চলে যাচ্ছে, এমনকি মামলার আসামির মধ্যে যারা আছেন এই রক্ষাটাকাটি প্লাস যেই ভাইকে হত্যা করা হয়েছে সেই খেলায় আমরা যদি দেখি, বাদী হচ্ছেন আমাদের যিনি নিহত হয়েছেন নাসির, তার বোন রুমি আক্তার। আর আসামির লিস্টে কারা আছেন? পৌর ছাত্র শিবির সভাপতি কাইয়ুম মীর সহ আরও দুজন কর্মী। আপনারা এখন অনেকে বিষয়টা বোঝেন না। আমরা স্ক্রিনে একটা ছবি দেখিয়েছি। যুবদল কর্মী নাসির, বরগুনার পাথরঘাটায় যুবদল কর্মী নাসিরকে আপনার হত্যা করা হয়েছে। জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে দায়ী করছে স্থানীয় বিএনপি নেতারা। অভিযোগ রক কেটে, আবার কেউ কেউ বলছেন যে তাকে নৃশংসভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় পৌর শাখার সভাপতি সহ শিবিরের ৩ জনকে আসামিও করা হয়েছে। বিএনপির অভিযোগ হত্যাকাণ্ডের নেপথ্যে শিবির নেতাদের ইন্ধন ছিল, যদিও জামাত এই বিষয়টাকে অস্বীকার করছে এই অভিযোগের ব্যাপারে। যুবদল নেতা নাসিরকে প্রকাশ্যে মানে থাকে না চাপাতি টোপাতি যায় সেগুলো দিয়ে তাকে শেষ করে দিয়েছে। এতে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন হাসান গাজী, রাব্বি শিকদার এবং ইব্রাহিম পাথরঘাটা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাব্বির ক্যাডার হিসাবে পরিচিত ছিল এমন কয়েকজন। গত 18ই অক্টোবর আপনার উপজেলা জামাতের সমাবেশে তাদেরকে আবার শিবির কর্মী হিসেবে দেখা গেছে। মানে যেই ছাত্রলীগের যে ছেলেগুলোর নাম বলা হচ্ছে, গত 18ই অক্টোবর উপজেলাতে যে জামাতের কর্মী সমাবেশ ছিল সেখানে তাদেরকে শিবিরের কর্মী হিসেবে সেই প্রোগ্রামে উপস্থিত হিসেবে দেখা গেছে। আমরা দেখেছি কিভাবে শিবিরের কর্মীরা শেখ হাসিনার পতনের আগে আপনার আওয়ামী লীগ সাইজা, মানে যুবলীগ সাইজা, ছাত্রলীগ সাইজা বিভিন্ন ফর্মে ঢুকে গিয়েছিল। এই যে এখন শিবিরের যেই বেশ কয়েকজন যারা বিভিন্ন পদ পদবি পেয়েছেন, এদের প্রত্যেকেই কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। গুপ্তভাবে তাদেরকে আসলে আইডেন্টিফাই করার সুযোগ ছিল না। সো এই একই খেলা এখন কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রলীগ খেলছে। নাসির হত্যাকে কেন্দ্র করে পাথরঘাটা বিএনপি এবং জামাত অনেকটা মুখোমুখি অবস্থানে আছে। পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদারের অভিযোগ, গত 5ই আগস্টের পর আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই জামাত শিবিরের প্রশ্রয়ে প্রকাশ্যে আসছেন। ভাবা যায় কেমন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে শিবির কর্মী পরিচয়ে পুনর্বাসন করা হচ্ছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলছেন, জামাতের নেতারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে। নিষিদ্ধ সংগঠন কর্মীদের যারা আশ্রয় দিয়েছে তাদেরও বিচার হতে হবে। বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে উপজেলা জামাত। এ নিয়ে পাথরঘাটা শহরের মুন্সিরহাট বাজারে একটা সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহমেদ। তিনি বলছেন যে 5ই আগস্টের পর থেকে পাথরঘাটায় জামাত বিএনপির সুসম্পর্কের মাধ্যমে রাজনীতি করছে। এই সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে। তো তৃতীয় শক্তি কারা? বিএনপি তো আপনাদেরকে প্রকাশ্যে কথা বলছে, আপনারা তৃতীয় শক্তি আবার কোথায় পেলেন? ছাত্রলীগকে সেখানে আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে? আপনাদেরই তো নামযোগ অভিযোগ উঠে আসছে। নাসিরের বাবা শাহজাহান বলছেন যে বিএনপি করায় আমার ছেলে আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছিল, যেই একটু ভালো থাকা শুরু করেছে তখনই আমার ছেলেকে শেষ করে দিল। ওসি বলছেন এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেছেন নাসিরের বোন রুমি আক্তার। আর আসামিদের মধ্যে পাথরঘাটা পৌর ছাত্র শিবিরের সভাপতি কাইয়ুম মীর সহ আরও 2 জন কর্মী রয়েছে। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। সব আসামি পালিয়ে থাকায় গ্রেপ্তারেরও একটু হচ্ছে বা বাকিদেরকে গ্রেপ্তার করা হবে। তো বিভিন্ন জায়গায় আমরা দেখি কি সম্ভবত 14 গ্রাম বা কুমিল্লা কোথায় জানি আমি এটা নিউজ করছিলাম, এই মুহূর্তে খেয়াল নেই, সেখানে দেখেছিলাম যে আওয়ামী লীগের কর্মীরা শিবিরের সাথে কানেক্টেড হচ্ছে বিভিন্ন জায়গায়। অভিযোগ ছিল কিন্তু বিএনপির বরাবরই এরকম। তো এই যে কোপাকুপির খেলা শুরু হয়েছে, রক্কাটাকাটির খেলা শুরু হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। যেই আলটিমেটামটা এসেছে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে না, এটা ঠিক না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঘটনা তো ঠিকই আছে। জুলাই আগস্টে অভ্যুত্থানের পেছনে কে আসলে মাস্টার মাইন্ড, ক্রেডিটটা কাদের, সেটা নিয়ে একটা বিভাজন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর আমাদের সমন্বয়করাও তারাও তাদের নতুন বন্দোবস্তকে বাস্তবায়নের জন্য নানান ধরনের ভূমিকা নিচ্ছেন। কেউ দামি গাড়ি চড়ছেন, কেউ সরকারের বড় বড় পদ পদবিতে চলে গেছেন, আবার একদিকে ছাত্ররা, আহত ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু এত কিছুর মধ্যে অন্ধকারের যোদ্ধাদেরকে ভুলেই গিয়েছে আমাদের সমন্বয়করা। পাশাপাশি প্রবাসীদেরকেও কিন্তু ভুলে গিয়েছে। তারা তাদের বিভিন্ন এথিক্স নিয়ে কাজ করছে, কিন্তু যে জিনিসগুলোতে আমাদের দরকার ছিল সেগুলো নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটাকে বাতিল করা হবে, আলোচনায় আছে, কিন্তু বাতিল করা হচ্ছে না। অনেক প্রবাসী দেশে যেতে পারছে না। নাম্বার 2 হচ্ছে অন্ধকারের যুদ্ধ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি হ্যাকাররা। গেল 2 দিন আগে আমাদের সমন্বয়কদের ফেসবুক আইডিগুলোকে ডিসেবল এবং তারা ভয়ে এগুলোকে ডিঅ্যাক্টিভ করেছিলেন। কেন করেছিলেন জানেন? আমাদের হ্যাকার যে যোদ্ধারা আছেন, সাইবার যোদ্ধারা, তারা খেপছে। কেন খেপছে? যে এত কিছু হয়ে গেল, 5 মাস হয়ে গেল, ভাই আমাদের অস্তিত্বটা তো তোমরা স্বীকারই করলে না। আমাদের নিয়ে তোমাদের কোনো বিজ্ঞপ্তি, কোনো বক্তব্য, কোনো জায়গায় আমাদের অস্তিত্বটাই নাই। তোমরা তোমাদের যার যার জায়গায় আসো, আমাদের অবস্থানটা কোথায়? পাশাপাশি এই সাইবার যোদ্ধাদের ডাকেও প্রবাসীরা সাড়া দিয়েছিল দাবি করে। সাইবার যোদ্ধারা বলছেন যে আপনার রেমিডেন্স শাটডাউনের ক্ষেত্রে সাইবার যোদ্ধারা ব্যাপক ভূমিকা রেখেছিল। পাশাপাশি উপদেষ্টা ফারুকির মতন মানুষকে কিভাবে উপদেষ্টা পদে রাখা হচ্ছে, এই নিয়েও সমন্বয়কদেরকে দায়ী করেছে সাইবার যোদ্ধারা। বাংলাদেশ সাইবার যুদ্ধ টিমের একজন সদস্য তিনি আপনার গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে কেন সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ, এই যারা আছেন, আরও যারা মূল সমন্বয়ক আছেন, তাদের আইডিগুলোকে টার্গেট করেছে। তবে তাদের কোনো আইডিকে তারা ডিসেবল করে দেয়নি, কিন্তু টার্গেট ছিল, আর এর আগেই তারা ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে। ইভেন আমাদের এই সাইবার যোদ্ধারা বলছেন যদি এই 72 ঘন্টার মধ্যে 48 ঘন্টা সম্ভবত সময় দিয়েছে, যদি এটা মানে আমাদের সাইবার যোদ্ধাদের সম্পর্কে অস্তিত্ব স্বীকার করা না হয়, তাদের বিষয়গুলোকে নিয়ে কথা বলা না হয়, তাহলে সরকারের বিভিন্ন যে সাইটগুলো আছে সেগুলোতে তারা কিন্তু অভিযান চালাবে। ইভেন তারা বলছেন বাংলাদেশের সাইবার সিকিউরিটি এতটা দুর্বল যে এখানে চাইলে অনেক কিছু ঘটতে পারে। আর এগুলো সম্পর্কে আমাদের সাইবার যোদ্ধারা অবগত আছেন। বেসিক্যালি গোসা ক্ষোভ থেকেই আমাদের সাইবার যোদ্ধারা কিন্তু এই কাজগুলো করেছেন। এখন তাদের দাবিটা যৌক্তিক আমিও মনে করি, যে এখানে আন্দোলনের ক্রেডিট নিয়ে শুধুমাত্র কয়েকজন দল, কয়েকজন ব্যক্তি, তারাই শুধু এটা নিয়ে ভাই খেলাখেলি করতেছেন। এই আন্দোলনের পিছনে যারা ভূমিকা রাখছেন তাদেরকেও ক্রেডিট দেন। আর প্রবাসীদের জন্য কি করা হয়েছে? ভিআইপি একটা লাউঞ্জ করা হয়েছে, লাউঞ্জ দিয়ে আমরা পানি খামো বাংলাদেশে গেলে। কিন্তু যাওয়ার আগে এই দেশগুলোতে, মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে, মালয়েশিয়া সব বিভিন্ন জায়গায় এই যে পাসপোর্ট সমস্যা, দালাল সমস্যা, তারপর ভিসা রিনিউ করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে, নানান ধরনের, সেখানে দূতাবাস থেকে সেবা পাওয়া, এগুলোতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে? আকাশ পাতাল কিছুই হয় নাই। ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার সময়, এটা নিয়ে সবাই কথা বলছে, এটা এখন তো আসিফ নজরুল স্যারের হাতেই ক্ষমতা। কেন এই আইনটাকে বাতিল করা হচ্ছে না? কেন এটাকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না? হাজার হাজার প্রবাসী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু বিপদে পড়ছিল, দেশে যেতে পারে নাই, এখনো যাচ্ছে না। কেন এগুলো হচ্ছে না? রাজনৈতিক দল করবেন করেন, বাট এগুলো তো জরুরি ছিল, ফার্স্ট প্রায়োরিটির কাজ ছিল, কেন করছেন না? যার কারণে সাইবার যোদ্ধারা খেপছে। আগামী 72 ঘন্টার মধ্যে সরকার ওয়েবসাইটগুলো বিভিন্ন জায়গায় হয়তো বড় একটা অভিযান চলবে আমাদের এই সাইবার যোদ্ধাদের। দেখা যাক 72 ঘন্টার মধ্যে সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদরা এই ব্যাপারটাতে কি ভূমিকা নেন বা সরকার কি ভূমিকা রাখেন, সময় বলে দেবে। ভালো থাকুন। আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন সবাই যথেষ্ট বিজ্ঞ, দেশপ্রেমিক, অবশ্যই সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তাদের কিছু পরিকল্পনা, নির্বাচন না, এবার যে পরিকল্পনা নিচ্ছে বা যে সিদ্ধান্ত নিচ্ছে এতে সরাসরি জনগণ ইফেক্টেড হবে। এবং কি এই পণ্যগুলোর উপর যদি এই ঘটনা হয়, তাহলে রাজপথে আমরা যে কখন আবার দেখি যে আসলেই মানে এই অন্তর্বর্তী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমে যেতে পারে, কারণ এমনিতেই দেশের অবস্থা ভালো না, অনেক কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এর মধ্যে নতুন করে আবার আরেক ঘোষণা দিতে যাচ্ছে সরকার, খুবই অল্প সময়ের মধ্যে এটা সামনে আসতে যাচ্ছে। আপনার 43টা পণ্য সেবার দাম বাড়তে পারে। কেন? কারণ হঠাৎ করে এই 43টা পণ্য বা সেবার উপর
ট্যাক্স নতুন করে আরোপ করতে যাচ্ছে, যেটাকে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইনে কিছুটা সংশোধন আনছে সরকার। তো কি কি উপরে পড়বে দেখেন, সরাসরি প্রথমত ঔষধ। মানুষ ওষুধ 5 টাকাটা 20 টাকা খাইতে খাইতে 2 নম্বরের সিন্ডিকেট দালালির কারণে বিরক্ত। এখন ওষুধের দাম আবারও বাড়ার সম্ভাবনা আছে। এগুলোর উপর নতুন করে কর বসতে যাচ্ছে। গুঁড়া দুধ, যাদের ঘরে বাচ্চা আছে, তো আপনি দেখেন যে পণ্যগুলোতে হাত দিচ্ছে, সিগারেট সবাই খায়, এই যাচ্ছে সিগারেট খাওয়া মানুষের সংখ্যা শতকরা 80% কাছাকাছি সম্ভবত। বিস্কুট এটাও সবাই খায়, বাচ্চা থেকে বুড়া সবাই খায়, সাথে 1 কাপ রং চা, 2টা টোস্ট বিস্কুট খাইতে অনেক মজা লাগে, তাই না? চুবাইয়া চুবাইয়া, কিন্তু এখন এটাও নেগেটিভের দিকে যাচ্ছে। এছাড়া আরেকটা ধাক্কা খাবে প্রবাসীরা, কারণ বিমানের টিকিট সহ টোটাল 43টা ধরনের পণ্য এবং সেবার উপর বাড়তি মূসক এবং শুল্ক আরোপ হতে পারে। তো সরকার যখন হতে পারে বলে আমরা সবসময় দেখি এটা হয়ে যায়, ফলে বাজেটের আগেই এসব পণ্য এবং সেবার দাম এক দফা বাড়তে পারে। তো কে বলছে এই কথা? জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে। আপনার মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কি কি পরিবর্তন আনছে তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে রাজস্ব বোর্ড বলছেন এনবিআর সূত্রে কিছু পরিবর্তন নিয়ে আসছে। রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে। বিষয়টা বুঝতে পারছি, রেস্তোরাঁয় খাবেন ঘন ঘন, এই যে বললাম না যে প্রত্যেকটা সিদ্ধান্ত পাবলিকলি আরো মারা দেওয়ার এবার সিদ্ধান্ত। দেখেন রাষ্ট্র কেমনে চালাবেন, কই থেকে ঋণ আনবেন আনেন, এখন মানুষের উপর এগুলার বাড়ায়েন না। আপনারা বাড়াবেন 1 টাকা, দোকানদাররা বাড়াবে 10 টাকা, কোম্পানি বাড়াবে এটা মনে করলেন 5 টাকা, আর জনগণ কিনবে 20 টাকা। এরকমই হয় বাংলাদেশে, কারণ কন্ট্রোলিং নাই তো। এতদিন শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের উপর 5% হারে ভ্যাট নেওয়া হতো, সেটি বাড়িয়ে 15% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য বিএনপি বলে যে আপনারা ম্যান্ডেটবিহীন একটা সরকার, কারণ আপনারা না ছিলেন জুলাই বিপ্লবের এই ঘটনার সাথে জড়িত, না আপনারা দেশের জন্য এমন কোনো কিছু করছেন 2-4 জন হাতে গোনা ছাড়া। আপনি কি বুঝতে পারতেছেন আপনাদের এই ধরনের সিদ্ধান্তে সমাজের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র মানুষগুলা যে আইটেমগুলো আপনারা হাত দিচ্ছেন, প্রবাসীরা কি পরিমাণ ঝামেলায় পড়বে? রেমিটেন্স পারে আমরা দেশ ভাষায় ফেলতেছি, আর আপনারা বিমানের টিকিটে হাত দিচ্ছেন, যেখানে প্রবাসীদের এক্সপেকটেশন ছিল এটা কমবে, নতুন করে বাড়বে। রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যেটা 7.5% ছিল, এটা 15% হচ্ছে। আর মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে, কারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার ক্ষেত্রে যে ভ্যাট ছিল 7.5%, সেটা বাড়িয়ে 15% করার উদ্যোগ নিয়েছে। এমন সবগুলা জিনিসের মধ্যে হাত দিচ্ছে যেগুলো জনগণ খুশি আনন্দের মধ্যে ব্যবহার করে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট 7.5 থেকে 15 উদ্যোগ নেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 24-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 43 ধরনের পণ্য এবং সেবার উপর 15% ভ্যাট আরোপ করতে হবে। এখন আমরা যেটা বুঝছি আর কি, যে আমাদের অর্থ উপদেষ্টা যিনি ছিলেন, বিজ্ঞ মানুষ, অনেক টাকা পয়সা আছে ওনাদের মনে হয়, উনি বলছেন যে এই কর বাড়লেও নাকি দ্রব্যমূল্যের উপর আসলে ওইরকম ইফেক্ট পড়বে না। মানে আপনারা কোন ক্লাসে পড়ছেন, মানে রাজনীতির ক্লাসে পড়ছেন। এই কারণেই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলে যে এখানে যারা বসছে রাজনীতিবিদ মিনিমাম লেভেলে দরকার ছিল, কেননা তারা জনগণের ভাষা বোঝে না। এদের সবারই পয়সা আছে অঢেল, এখন আসিফ নাহিদেরও খাইতে সমস্যা হবে না, এদেরও এখন টাকা আছে। বিপদে পড়বে কারা? আমজনতা। আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, ঠিক আছে, দেশ অস্থিতিশীল, অর্থনীতি ভঙ্গুর, কিন্তু এই মুহূর্তে এই ধরনের বিষয়গুলো যেগুলো জীবন মানুষের সাথে আপনারা করতে পারেন, বড় লোকদের অনেক প্রোডাক্ট আছে, সেগুলোর মধ্যে করেন। বিস্কুট, ওষুধ, এই বিষয়গুলোর উপর যদি হাত দিয়ে বসেন, মানুষ আসলে খাবে কি, যাবে কোথায়? আপনারা হয়তো বানান একটা নির্দিষ্ট পরিমাণ, কারণ পাবলিক লেভেলে আস্তে আস্তে এটা কয়েক ধাপে অনেক পরিমাণ বেড়ে যায়। তার মনে হয় এই বিষয়টাকে আরেকবার পুনর্বিবেচনা করা উচিত, কারণ জনগণের অন্তরের ভাষা বুঝতে হবে, নয়তো জনগণ যে কোনো সময় যে কোনো ডাকে যে কোনো সিদ্ধান্ত নিয়ে বসবে। এটাই বাস্তবতা। দিন শেষে মানুষ সংস্কার টংস্কার বোঝে না, পেটে ভাত বোঝে, নিরাপদ একটা জীবন খোঁজে। ভালো থাকুন। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যতদূর জানি যে সরকার সবসময় চেষ্টা করে যে দ্রব্য মূল্যের দাম কমানোর, কিন্তু কিছু কিছু সিন্ডিকেটের জন্য এই দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়। এই সিন্ডিকেট যদি না ভাঙ্গা যায় তা কোনোদিনও এই জিনিসপাতির দাম কমবে না। আমরা আশা করি সরকারকে বলবো সেনাবাহিনী অভিযান দিয়ে এই দ্রব্যমূল্যের দাম কমান। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। অভিযানটা হাতে দ্রুত গতিতে করুন, কি জন্য এই সন্ত্রাসীকে না ধরলে জীবনে সিন্ডিকেট ভাঙবো না আর কি। আমরা আশা করি যে আপনারা সবাই আমাদের সাপোর্ট করুন, ভালোবাসবেন। ইনশাল্লাহ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।